আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। মেডিকেল টেক বিডির যত অডিয়েন্সরা আছেন এবং যারা নতুন জয়েন করলেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সামনেই আপনাদের আইসি ম্যাথস ভর্তি পরীক্ষা। সো আমরা রেগুলারই কিন্তু ক্লাস আপলোড করছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আরেকটা ক্লাস আপনাদের জন্য উপহারস্বরূপ। এবং আমি ক্লাসের শুরুতে কিছু কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে যারা নতুন আমাদের চ্যানেলে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, আপনার নিজের প্রয়োজনে এবং আমাদের মেডিকেল টেক বিডির একজন সদস্য হিসেবে আমি আশা করব যে আপনি আমার চ্যানেলটা এই মুহূর্তে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করে দেবেন। জাস্ট আপনার জন্য যদি আমি ১ ঘন্টা সময় ব্যয় করতে পারি, দয়া করে আমার জন্য আপনি ১টা মিনিট সময় এবং আপনার একটি সাপোর্ট আমার খুবই প্রয়োজন। থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করতে যাচ্ছি আজকের ক্লাসটি। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাংলা নিয়ে। যেহেতু বাংলা কিন্তু মোটামুটি মোটামুটি বলতে ১৫ মার্কের আপনার অ্যান্সার করতে হয়। তার মধ্যে বাংলা ব্যাকরণের যে পার্টটা আছে, সেই পার্টই দেখা যায় যে ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো হয়ে থাকে বাংলা ব্যাকরণ থেকে। সো বাংলা ব্যাকরণ মানে হচ্ছে অনেক একটা ভাইটাল একটা পার্ট আপনার ভর্তি পরীক্ষার জন্য। সো কথা বাড়াবো না, আমরা আজকে এমসিকিউটা মানে হচ্ছে আজকের যে ভিডিওটা আছে সেই ভিডিওতে আমরা অনেকগুলো এমসিকিউ দেখব এবং আশা করছি যে এর মধ্যে থেকে কিছু এমসিকিউ আপনি ডিরেক্টলি কমন পেয়ে যাবেন। যেহেতু আমরা আমাদের যে এমসিকিউগুলো আছে সেগুলো কিন্তু এনসিটিভি আপনাদের যে বোর্ড বই আছে সেই বোর্ড বই থেকেই নেয়া। সো আশা করছি এবং আপনাদের যে আইএসসি ম্যাথসের ভর্তি পরীক্ষাগুলো হয় সেই ভর্তি পরীক্ষার আলোকে কিন্তু জাস্ট আপনাদের জন্য এই এমসিকিউগুলো সাজানো। শুরুতে যে কাজটা করতে পারবেন সেই কাজটা মানে হচ্ছে আমি যে আপনাকে একটা মানে হচ্ছে নৈবেদিক দেখাবো, সেই নৈবেদিকটার 4টা অ্যান্সার থাকবে। আপনি আপনার মতো করে একটা অ্যান্সার সিলেক্ট করবেন ভিডিওটা পজ দিয়ে এবং আমি যখন বলবো অ্যান্সারটা তখন আপনার সেই অ্যান্সারের সাথে মিলিয়ে নেবেন। তাতে যে বিষয়টা হবে সেটা হচ্ছে আপনার পরীক্ষার মতো একটা বিষয় কিন্তু ঘটে যাবে আপনার সাথে, রাইট? তো এই মুহূর্তে আমরা শুরু করতে পারি। তো দেখতে পাচ্ছেন যে প্রথম যে আমি এমসিকিউটা রেখেছি সেটা হচ্ছে আনুমানিক কত বছর আগে বাংলা ভাষার জন্ম হয়? আনুমানিক কত বছর আগে বাংলা ভাষার জন্ম হয়? এটা কিন্তু অনেকবার এসছে। সো আপনি ভিডিওটা পজ দিয়ে আপনার অ্যান্সারটা লিখে নিতে পারেন এবং আমাদের পরবর্তীতে অ্যান্সারটা দেখে নিতে পারেন। তো আমরা জানি যে আনুমানিক ১০০০ বছর পূর্বে কিন্তু বাংলা ভাষার জন্ম হয়। আরেকটা কথা বলে নিতে চাই, যারা হচ্ছে আমাদের মেডিকেল টেক বিডিতে এক্সাম ব্যাচে অ্যাড হতে চান, পরীক্ষার ব্যাচে পরীক্ষা দিয়ে নিজেকে প্রিপেয়ার করে নিতে চান। সো পরীক্ষা দিয়ে নিজেকে যদি ভালো কিছু মানে হচ্ছে প্রিপেয়ার করে নিজে কিছু করতে চান, তাহলে অবশ্যই মেডিকেল টেক বিডির এই প্রাইভেট ব্যাচে অ্যাড হতে পারেন। কোচিং ব্যাচে অ্যাড হওয়ার জন্য ৫৫০ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। বিকাশ পেমেন্ট or নগদ পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করে আমাদেরকে নক করলে ইনশাল্লাহ আমরা আমাদের গ্রুপে আপনাকে অ্যাড করে দেব। তো বাংলা ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্যটা কী? বাংলা ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য কী? আমরা জানি যে মানে যে আমাদের যে শব্দের অর্থ প্রকাশ করা, রাইট? ভাষাকে শ্রুতিমধুর করা, মনের ভাব প্রকাশ করা, শব্দের অর্থ বৈচিত্র্য সৃষ্টি করা। তো আপনার আপাতদৃষ্টিতে কিন্তু আপনার সবগুলোই মনে হবে যে আসলে সবগুলোই রাইট। মানে হচ্ছে শব্দের অর্থ প্রকাশ, ভাষা শ্রুতিমধুর, মনের ভাব, শব্দের অর্থ বৈচিত্র্য সবগুলো মনে হলেও কিন্তু আপাতদৃষ্টিতে কিন্তু সবগুলো রাইট না। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা আছে যে মনের ভাব প্রকাশ করা। ভাষার কিন্তু মেইন যে উদ্দেশ্য, যে এইম, যে লক্ষ্য, সেটাই কিন্তু হচ্ছে মনের ভাব প্রকাশ করা। তো আমরা নিচের কোনটি ভাষা পরিবার নয়? নিচের কোনটি ভাষা পরিবার নয়? দেখতে পাচ্ছেন এই কোয়েশ্চেনটা আফ্রিকীয়, দ্রাবিড়ীয়, এশীয়, আরেকটা হচ্ছে সেমীয়। আচ্ছা, তো এটার অ্যান্সারটা, রাইট অ্যান্সারটা হবে হচ্ছে এশীয়। হ্যাঁ, কোনটি ভাষা পরিবার নয় সেটা হচ্ছে এশীয়। আচ্ছা, তো এরপর আমরা যাচ্ছি আবার নতুন এমসিকিউতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে বাংলা ভাষার নিকটতম আত্মীয় ভাষা কোনটি? সংস্কৃত, পালি, সংস্কৃত অহমিকা, ওড়িয়া ও পালি, অহমিকা ও
ওড়িয়া। তো এটার রাইট অ্যান্সারটা হচ্ছে অহমিয়া ও ওড়িয়া। নিচে ব্যাখ্যাটা দেওয়া আছে, আপনারা চাইলে ব্যাখ্যাটা দেখে নিতে পারেন। আচ্ছা, নিচে বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, যে বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ? নিচে দেখতে পাচ্ছেন যে কতগুলো অপশন দেওয়া আছে। সংস্কৃত লিপি, ব্রাহ্মী লিপি, আর্য লিপি, কুটিল লিপি। তো বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ? সেটার রাইট অ্যান্সারটা হচ্ছে আর্য লিপি। সংস্কৃত লিপি বলতে আলাদা কোনো লিপির অস্তিত্ব নেই। সংস্কৃত ভাষা লেখার জন্য বিভিন্ন লিপি ব্যবহার করা হয়েছে, যার মধ্যে বাংলা লিপিও অন্তর্ভুক্ত। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা কোয়েশ্চেনে যাচ্ছি। ভাষার আঞ্চলিকতাকে কী নামে আখ্যায়িত করা হয় বা আখ্যায়িত করা হয়ে থাকে? ভাষার আঞ্চলিকতাকে কী নামে আখ্যায়িত করা হয়ে থাকে? আদর্শ কথ্য ভাষা, তারপর হচ্ছে উপভাষা, লেখ্য ভাষা, সাধু ভাষা। ভাষার আঞ্চলিকতাকে আমরা কী নামে আখ্যায়িত করি? এই প্রশ্নটা মূলত সেটাই। তো সেটা হচ্ছে উপভাষা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাখ্যা দেয়া আছে, আপনারা চাইলে ভিডিওটা পজ দিয়ে আপনাদের ব্যাখ্যাটা দেখে নিতে পারেন। আচ্ছা, এরপর আমরা আরেকটা কোয়েশ্চেনে যাচ্ছি। বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কোনটির? নেক্সট আরেকটা কোয়েশ্চেন, যে বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কোনটির? দেখতে পাচ্ছেন যে কয়েকটা অপশন দেওয়া আছে, সংস্কৃত, অহমিয়া, ওড়িয়া এবং মৈথালি। এটা রাইট অ্যান্সার যেটা আছে সেটা হচ্ছে সংস্কৃত ভাষার সাথে বাংলা ভাষার বেশ ভালো একটা সম্পর্ক কিন্তু রয়েছে। তো আজকে আমরা বেশ কিছু অ্যান্সার বেশ কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করছি যে এই কোয়েশ্চেনগুলো র্যান্ডমলি সবগুলো পরীক্ষায় থাকে। নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? এটা আমরা দেখেছি। মুখের ভাষা ক্রমশ কোন বিষয়ে পরিণত হয়েছে? আচ্ছা, লেখার ও শোনার, লেখার ও দেখার, ছায়ার, তারপর হচ্ছে লেখার ও ছাপার, ছাপার ও বলার। এটা রাইট অ্যান্সারটা হচ্ছে লেখার ও ছাপার। মুখের ভাষা লেখা ও ছাপার বিষয়বস্তুতে পরিণত হয়েছে, কারণ এটি মানুষকে তার চিন্তাভাবনা, অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ার করতে, জ্ঞান, তারপর হচ্ছে সংরক্ষণ করতে, সংস্কৃতি প্রচার করতে, শিক্ষা দিতে, বিনোদন প্রদান করতে, ব্যবসা পরিচালনা করতে এবং সমাজ শাসন করতে সহায়তা করে আছে। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? বেশ কিছু কিন্তু চারটায় অপশন দেওয়া আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রামচন্দ্র বিদ্যা বাগীশ। তো এটার রাইট অ্যান্সারটা কী হবে আপনারা নিজেরা একটু ট্রাই করেন, এরপর আমরা কিন্তু অবশ্যই সেটা বলে দিচ্ছি। তো এটার অ্যান্সারটা হচ্ছে রাজা রামমোহন রায়। তার ইংরেজিতে রচিত ব্যাকরণ গ্রন্থ বেঙ্গলি গ্রামার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ 1826 সালে কিন্তু কলকাতার ইউনিটারিয়ান প্রেস থেকে প্রকাশিত হয়। আচ্ছা, যাই হোক, আপনারা ব্যাখ্যাটা দেখে নিতে পারেন। আচ্ছা, এরপর আমরা নেক্সট আরেকটা কোয়েশ্চেনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান? এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ধ্বনি, শব্দ, বর্ণ, বাক্য, চারটা কিন্তু অপশন দেওয়া আছে। আমরা জানি যে ভাষার ক্ষুদ্রতম যে উপাদান সেটা কিন্তু হচ্ছে ধ্বনি, ঠিক আছে? শব্দতত্ত্বের মতে ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি, কারণ ধ্বনি একত্রিত হয়ে বর্ণ তৈরি করে এবং বর্ণ একত্রিত হয়ে কিন্তু শব্দ তৈরি করে। তাই ধ্বনি ছাড়া কোনো শব্দ তৈরি করা সম্ভব নয়। আশা করছি বুঝতে পেরেছেন। তো এরপর আমরা আরেকটা কোয়েশ্চেন দেখব, সেটা হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি? এটা কিন্তু একদম ইজি একটা কোয়েশ্চেন। ধ্বনি, প্রত্যয়, কারক, সমাস। যেহেতু ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, সেটা কিন্তু অবশ্যই ধ্বনিই হবে, রাইট? তো এটার অ্যান্সারটা হচ্ছে ধ্বনি। আমরা নিচে আরও কিছু কোয়েশ্চেন দেখছি, এমসিকিউ এই মুহূর্তে। নিচের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় বাকযন্ত্র, সর্বনাম, কারক বিশ্লেষণ, বিপরীত শব্দ। তো চারটা কিন্তু কোয়েশ্চেনের অপশন দেওয়া আছে। এটার রাইট অ্যান্সারটা হচ্ছে বাকযন্ত্র।
ব্যাখ্যাটা একটু দেখে নিতে পারেন যে মানুষের মুখের বিভিন্ন অঙ্গ যেমন ঠোঁট, জিহ্বা, তালু, দাঁত, স্বরযন্ত্র, কণ্ঠনালী ইত্যাদি মিলিত হয় বাকযন্ত্র। এই যন্ত্রগুলির সুনির্দিষ্ট নিয়ন্ত্রিত ও সমন্বয়ের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধ্বনি উৎপাদন করতে পারি। আশা করছি ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন। তো নেক্সট আমরা আরেকটা কোশ্চেনে চলে যাচ্ছি। সেটা হচ্ছে বাগধারা নিয়ে আলোচনা করা হয়। বাগধারা নিয়ে আলোচনা করা হয় ধ্বনিতত্ত্বে, তারপর হচ্ছে অর্থতত্ত্বে, রূপতত্ত্বে এবং বাক্যতত্ত্বে বাগধারা নিয়ে আলোচনা করা হয়। আপনারা রাইট অ্যান্সারটা একটু গেস করে ফেলুন, আমরা রাইট অ্যান্সারটা আপনাদেরকে বলে দিচ্ছি। এটা রাইট অ্যান্সারটা হচ্ছে অর্থতত্ত্বে। হ্যাঁ, বাগধারা। এখানে দেখতে পাচ্ছেন যে একটা ব্যাখ্যা দেওয়া আছে যে বাগধারা হলো এমন কিছু বাক্য বা প্রবাদ যা দীর্ঘকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে এবং একটি নির্দিষ্ট অর্থ বহন করে। আচ্ছা, তো এরপর কিন্তু আমরা আরেকটা কোশ্চেন দেখব এই মুহূর্তে, সেটা হচ্ছে এমসিকিউ দেখব। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়? 1833, 1933, 1953 এবং 1956। তো রাইট অ্যান্সারটা কি আপনারা গেস করে ফেলুন, আমরা রাইট অ্যান্সারটা বলে দিচ্ছি। যেহেতু অনেকগুলো এমসিকিউ কভার করতে হবে, সময় কিন্তু ততটা পাওয়া যাবে না। এর অ্যান্সারটা হচ্ছে 1833 সালে। যাদের প্রয়োজন এমসিকিউর ব্যাখ্যাটা দেখে নিতে পারেন। এরপর আমরা আরেকটা এমসিকিউতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি? বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি? দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো দেওয়া আছে, হ্যাঁ, কোয়েশ্চেন এমসিকিউর অপশন দেওয়া আছে। তো এ গ্রামের অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষার ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ, বাংলা ভাষার অভিধান। তো চারটি এমসিকিউর অপশনের মধ্যে রাইট অ্যান্সারটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ রচনা করেছিলেন রামমোহন রায়, তবে এটি 1839 সালে প্রকাশিত হয়। গৌড়ীয় ব্যাকরণ বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাপক এবং আধুনিক ব্যাকরণ গ্রন্থগুলির মধ্যে একটি এবং এটি ব্যাকরণ ভাষা শেখা ও শেখানোর জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে কাব্যরীতি কয় ভাগে বিভক্ত? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, একটা হচ্ছে 5 ভাগে। আমরা জানি কাব্যরীতি কিন্তু 2 ভাগে বিভক্ত, পদ্যরীতি এবং গদ্যরীতি। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয়? প্রকৃত ভাষা, আর্য ভাষা, উপভাষা এবং ধ্রুপাদি ভাষা। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় কিন্তু উপভাষা। আচ্ছা, এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়? বরেন্দ্রী, রাঢ়ী, কামরূপী এবং পূর্বী। এই 4টা অপশনের মধ্যে আপনার অপশনটা কি একটু গেস করে ফেলুন। এটার রাইট অ্যান্সারটা হচ্ছে রাঢ়ী। রাঢ়ী পশ্চিমবঙ্গের সবচেয়ে ব্যাপকভাবে প্রচলিত উপভাষা। কলকাতা, হুগলি, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, 24 পরগনা জেলার বেশিরভাগ অংশে এবং বাংলাদেশের পশ্চিমবঙ্গ অঞ্চলে এই উপভাষা ব্যবহৃত হয়। তো বেসিক কিন্তু এইসব কোয়েশ্চেনগুলো বেশ কিন্তু অ্যাডমিশনের জন্য যারা কোয়েশ্চেন করে এবং তারা কিন্তু খুবই চয়েস করে এবং তারা কিন্তু মেইন বইটাকেই কিন্তু ফলো করে। চলিত রীতির নতুন নাম প্রমিত রীতি হয় 20 শতকের সূচনায়, তারপর হচ্ছে শতকের মাঝামাঝি, 20 শতকের মাঝামাঝি, তো 20 শতকের শেষে এবং 21 শতকের সূচনায়। রাইট অ্যান্সারটা কী হবে? রাইট অ্যান্সারটা কিন্তু হবে হচ্ছে 21 শতকের সূচনায়। এরপর আমরা আরেকটা এমসিকিউ দেখছি, সেটা হচ্ছে সাধুরীতির বহু সর্বনামে কি যুক্ত থাকে? সাধুরীতির বহু সর্বনামে কি যুক্ত থাকে? ক বর্ণ, ত বর্ণ, হ বর্ণ এবং ম বর্ণ। রাইট অ্যান্সারটা কিন্তু হবে হচ্ছে ম বর্ণ। সাধুরীতির বহু সর্বনামে ম বর্ণ যুক্ত থাকে। কোন শতকের সূচনা নাগাদ চলিত রীতি নতুন নাম হয় প্রমিত রীতি? এটা রাইট অ্যান্সারটা হচ্ছে কোন শতকের সূচনা নাগাদ? কোন শতকের সূচনা নাগাদ? রাইট অ্যান্সারটা হচ্ছে 21 শতকের সূচনা নাগাদ কিন্তু
চলিত রীতির নতুন নাম হয় কিন্তু প্রমিত রীতি। তালুর অংশ কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি। রাইট অ্যান্সারটা কী হবে? গেস করে ফেলুন। রাইট অ্যান্সারটা কিন্তু হবে হচ্ছে 2টি। তালুর পেছনে 2টি, যেমন হচ্ছে শক্ত তালু এবং কোমল তালু। তালুর কিন্তু অংশ মোট 2টি। আচ্ছা, তো এরপরে বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যভা কোনটি? বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যভা কোনটি? ওষ্ঠ, মূর্ধা, জিভ, তালু। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যভা হচ্ছে জিভ। জিহ্বা মুখের ভেতরে অবস্থিত একটি পেশিবহুল অঙ্গ যা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ করে, যার মধ্যে রয়েছে ধ্বনি উচ্চারণ, খাবার গ্রহণ, স্বাদ অনুভূতি এবং এই টাইপসের কিছু কাজ। অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণে নিচের কোনটি নেমে আসে? এখানে ওষ্ঠ, আলজিভ, মূর্ধা, কোমল তালু। অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণের নিচের কোনটি নেমে আসে? আমরা ব্যাখ্যাটা এই মুহূর্তে দেখে নেব। কোমল তালু। কোমল তালু হচ্ছে রাইট অ্যান্সার। কোমল তালুর অবস্থান এই অংশেই মূল পরিবর্তনটি ঘটে অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণ করার সময়। কোমল তালু নিচে নেমে আসে এবং নাসার পথ বন্ধ করে দেয়, ফলে বাতাস মুখের মাধ্যমে নয়, নাকের মাধ্যমে বেরিয়ে যায়। এটা হচ্ছে ব্যাখ্যা। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি? এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে, 6, 7, 10, 11। এটার রাইট অ্যান্সারটা হবে কিন্তু 7। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7। এখানে ব্যাখ্যার মধ্যে আপনারা দেখতে পাবেন যে ব্যাখ্যার মধ্যে কিন্তু সেগুলো কিন্তু মার্ক করে দেওয়া আছে। অ, আ, ই, উ, এ, ও, এ। এগুলো হচ্ছে বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি। এরপর আমরা আসি বাংলা ভাষার মৌলিক ধ্বনি কয়টি? বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা অপশন দেওয়া আছে, 7, 32, 37, 50। আমরা জানি যে বাংলা ভাষায় মৌলিক যে ধ্বনি আছে সেটা কিন্তু 37টি। বাংলা ভাষায় মোট 37টি মৌলিক ধ্বনি আছে। এই ধ্বনিগুলোকে 2টি ভাগে ভাগ করা যায়। স্বরধ্বনি হচ্ছে 7টি, ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। আচ্ছা, তো ভিডিও দেখছেন অনেকেই অনেকক্ষণ ধরে, প্রায় 20 মিনিট প্লাস ভিডিও। সো এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, একটু পানি খেয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা, নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি? এই যে নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি? কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখছিলাম যে মৌলিক স্বরধ্বনি কিন্তু যেগুলো লিস্ট আছে সেটা হচ্ছে এ। এই যে এ, এটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। তো এরপর আমরা আরও কিছু এমসিকিউ দেখব। এখানে দেখতে পাচ্ছেন যে আরও কিছু এমসিকিউ দেওয়া আছে যে কোনটি মৌলিক স্বরধ্বনি? কোনটি মৌলিক স্বরধ্বনি? কিছুক্ষণ আগে কিন্তু আমরা মৌলিক স্বরধ্বনিগুলো দেখলাম যে মৌলিক স্বরধ্বনিগুলো কয়টা আছে। তো মৌলিক স্বরধ্বনি দেখতে পাচ্ছেন যে ওই, ই, ঔ এবং দীর্ঘ ই। এর মধ্যে কিন্তু আমরা জানি যে ইটা হচ্ছে কিন্তু ইটা হচ্ছে কিন্তু মৌলিক স্বরধ্বনি। এরপর আমরা দেখব যে বিবৃত স্বরধ্বনি কোনটি? বিবৃত স্বরধ্বনি নিচের কোনটি? বিবৃত এ, ও, অ, আ। এর মধ্যে বিবৃত স্বরধ্বনির বৈশিষ্ট্যটা কী? এটাকে জানতে হবে। তো আমরা জানি এখানে আমি রাইট অ্যান্সারটা বলে দিই। সেটা হচ্ছে বিবৃত স্বরধ্বনিটা হচ্ছে আ। বিবৃত স্বরধ্বনির বৈশিষ্ট্যটা একটু দেখেন যে এখানে কিন্তু বৈশিষ্ট্যটা দেওয়া আছে যে মুখের ভেতরের অংশ বেশি খোলা থাকে। উচ্চারণ করতে কিন্তু আপনার মুখের বেশি অংশটা খোলা থাকে। জিহ্বা মুখের ভেতরে কোনো অংশে স্পর্শ করে না। উচ্চারণ করতে কিন্তু আপনার মুখের ভেতরে তালুর সাথে জিহ্বার কোনো অ্যাটাচমেন্ট হবে না, সাউন্ড মানে ওইভাবে ক্রিয়েট হবে না। তো রাইট অ্যান্সারটা হচ্ছে আ। এবং আরেকটা বৈশিষ্ট্য দেখেন, ঠোঁটের অবস্থানের উপর নির্ভর করে বিবৃত স্বরধ্বনি সম্মুখ এবং পশ্চাৎ হতে পারে। আচ্ছা, এরপর আরেকটা কোশ্চেন আমরা দেখব যে ধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন? বিবৃত, অর্ধবিবৃত, অর্ধসংবৃত, সংবৃত।
আ ধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তিটা কেমন হয়? তো এটার রাইট অ্যান্সারটা হচ্ছে বিবৃত, হ্যাঁ? আ ধ্বনি উচ্চারণে কিন্তু বিবৃত হয়। এখানে ব্যাখ্যাটা আপনারা দেখে নিতে পারেন। এরপর আমরা দেখব হচ্ছে বাংলা ভাষার অর্ধ স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষার অর্ধ স্বরধ্বনি নিচের কয়টি? ৪টি, ৬টি, ২টি, ৮টি। বাংলা ভাষার অর্ধ স্বরধ্বনি কয়টি? এইটার রাইট অ্যান্সারটা কিন্তু হচ্ছে ৪টি। আচ্ছা, আমরা দেখে নিই এটা ৪টা যে অর্ধ স্বরধ্বনি আছে সেগুলোর তো কিন্তু একটা লিস্ট আছে। তো এই যে ব্যাখ্যাটা দেখতে পাচ্ছেন যে অর্ধ স্বরধ্বনি ৪টি, তার মধ্যে হস্র-ই, হস্র-উ, এ এবং ও। আশা করছি এমসিকিউটা বুঝতে পেরেছেন। এরপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব যে কোন বর্ণটি অঘোষ ব্যঞ্জন? কোন বর্ণগুচ্ছটি অঘোষ ব্যঞ্জন? এখানে দেখতে পাচ্ছেন যে ন, র, ল, জ, ঝ, র, গ, ঘ, হ, স, তালব্য শ, ছ। তো এটার রাইট অ্যান্সারটা হচ্ছে স, স, ছ। যে ধ্বনি উচ্চারণের সময় আপনারা ব্যাখ্যাটা দেখে নিতে পারেন যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে বলা হয় অঘোষ ধ্বনি। যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে আমরা কি বলে? এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যয়, সমাস, সন্ধি, উপসর্গ। আমরা জানি যে যেসব শব্দ, উপসর্গ কথাটির মূল অর্থই হচ্ছে উপসৃষ্ট যেসব অর্থহীন অব্যয় পদ নামবাচক বা কৃদান্ত শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এবং অর্থের পরিবর্তন সাধন করে, এগুলো কিন্তু উপসর্গ বলে। তো কোয়েশ্চেনটা কিন্তু এটা ছিল যেসব অর্থহীন শব্দাংশ যাদের নিজস্ব কোনো অর্থ নেই বাট অন্য শব্দের শুরুতে বসে নতুন কোনো শব্দ ক্রিয়েট করে তাদেরকে কিন্তু আমরা উপসর্গ বলছি। বাংলা ভাষায় কতগুলো উপসর্গ রয়েছে? বাংলা ভাষায় কতগুলো উপসর্গ রয়েছে? কয়েকটি, অর্ধশত, অর্ধশতাধিক, শতাধিক। বাংলা ভাষায় কতগুলো উপসর্গ রয়েছে? আপনারা রাইট অ্যান্সারটা গেস করে ফেলুন। রাইট অ্যান্সারটা হচ্ছে অর্ধশতাধিক। বাংলা ভাষায় কিন্তু অর্ধশতাধিক কিন্তু উপসর্গ রয়েছে। এই যে আরেকটা যে এমসিকিউ, এটাও কিন্তু একই, যে অর্থ নেই কিন্তু অর্থের দ্যোতনা তৈরি করে নিচের কোনটি? এটা হচ্ছে উপসর্গ, হ্যাঁ? উপসর্গের যে ব্যাখ্যাটা আছে সেটা কিন্তু আমরা পড়েছি, তা আবার আপনারা যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন। অভাব অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দটি? অভাব অর্থ প্রকাশ করেছে কোন শব্দটি? উপসর্গযুক্ত প্রগতি, পরাজয়, আরক্ত, হাবাত। এখানে রাইট অ্যান্সারটা হবে হচ্ছে হাবাত। আমি একটু অ্যান্সারটা দেখাই দিচ্ছি, এটা হচ্ছে হাবাত। এরপর আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে ভাব অর্থে তদ্ধিত প্রত্যয় কোনটি? ভাব অর্থে তদ্ধিত প্রত্যয় নিচের কোনটি? দেখতে পাচ্ছেন জমিদারি, জেঠামি, বাহাদুরি, ডাক্তারি। ভাব অর্থে তদ্ধিত প্রত্যয় হবে বাহাদুরি। রাইট অ্যান্সারটা হবে বাহাদুরি। এরপর দেখতে পাচ্ছেন যে নিচের কোন শব্দটি আগত অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে? ঢাকাই, দক্ষিণা, কানাই, ডাক্তারি। আপনারা রাইট অ্যান্সারটা একটু গেস করে ফেলতে পারেন যে নিচের কোন শব্দটি আগত অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে? ঢাকাই, দক্ষিণা, কানাই, ডাক্তারি। এটার রাইট অ্যান্সারটা হবে হচ্ছে দক্ষিণা। আচ্ছা, এরপর আমরা আরেকটা এমসিকিউ দেখব, সেটা হচ্ছে নিচের কোনটি কৃৎপ্রত্যয় সাধিত শব্দ? নিচের কোনটি কৃৎপ্রত্যয় সাধিত শব্দ? বর্ধমান, বুদ্ধিমান, জ্ঞানমান, দয়াবান। নিচের কোনটি কৃৎপ্রত্যয় সাধিত শব্দ? বর্ধমান, বুদ্ধিমান, জ্ঞানমান, দয়াবান। তো এইটার রাইট অ্যান্সারটা হচ্ছে বর্ধমান। এরপর সমাসে চলে আসি। সমাসের একটা এমসিকিউ আমরা পেলাম, সেটা হচ্ছে কোনটি কর্মধারায় সমাস? হাতে কলমে, গোলা ভরা, পদ্ম আঁখি, ঘলাল পেড়ে। তো এটার রাইট অ্যান্সারটা হবে হচ্ছে পদ্ম আঁখি। কোনটি কর্মধারায় সমাস? আমরা একটু যে ব্যাখ্যাটা আছে ব্যাখ্যাটা কিন্তু দেখতে পারি যে এই যে পদ্ম আঁখির যে ব্যাখ্যাটা করা আছে, এটি একটি কর্মধারয় সমাস, কারণ এখানে পদ্ম বিশেষ্য এবং আঁখি হচ্ছে বিশেষ্য ভাবাপন্ন
পদ। আকি শব্দটি পদ্য এর বর্ণনামূলক বিশেষণ হিসেবে কাজ করেছে। আর কর্মধারয় সমাসটা বুঝতে হলে এই দেখেন কর্মধারয় সমাসে কিন্তু একটা ব্যাখ্যা দেওয়া আছে যে যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে কিন্তু কর্মধারয় সমাস বলা হয়ে থাকে। এরপর দেখতে পাচ্ছেন যে নিচের কোনটি দ্বিগু কর্মধারয় সমাসের উদাহরণ? শস্য ব্যস্ত, চৌরাস্তা, আলু সিদ্ধ, মন মাঝি। নিচের কোনটি দ্বিগু কর্মধারয় সমাসের উদাহরণ? এটা হচ্ছে কিন্তু চৌরাস্তা। হ্যাঁ, এরপরে জনপ্রিয় একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে চতুর্ভুজ শব্দটি কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি, তারপর হচ্ছে তৎপুরুষ, তারপর হচ্ছে দ্বন্দ্ব এবং কর্মধারয়। আবার বলছি যে চতুর্ভুজ শব্দটি কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি, তৎপুরুষ, দ্বন্দ্ব এবং হচ্ছে কর্মধারয় দেখতে পাচ্ছেন। তো এইটার রাইট অ্যান্সারটা কিন্তু আপনারা গেস করে ফেলতে পারেন। তো এইটার রাইট অ্যান্সারটা কিন্তু হচ্ছে বহুব্রীহি সমাস। যে সমাসে সম্মস্যমান পদগুলোর কোনোটির অর্থই না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় তাকে কিন্তু বহুব্রীহি সমাস বলে। উপমিত কর্মধারয় সমাস কোনটি? মন মাঝি, চন্দ্রমুখ, ঘর জামাই, কাজল কালো। উপমিত কর্মধারয় সমাস কোনটি? মন মাঝি, তারপর চন্দ্রমুখ, ঘর জামাই, কাজল কালো। তো এইটার কিন্তু আমার রাইট অ্যান্সার হচ্ছে চন্দ্রমুখ। হ্যাঁ, সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয়, গুণের উল্লেখ করবে না, বাট উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয় তা কিন্তু কর্মধারয় সমাস আমরা বলে থাকি। আচ্ছা, এখানে আপনারা ব্যাখ্যাটা দেখলে আরও ভালো বুঝবেন যে এই সমাসের মধ্যে এই সমাসে উপমেয় পদটি পূর্বে বসে। উপমেয় পদটি পূর্বে বসে, যেমন মুখ চন্দ্রের ন্যায় চন্দ্রমুখ, পুরুষ সিংহের ন্যায় সিংহ পুরুষ। আশা করছি বুঝতে পেরেছে। সমাসের আরেকটা কোশ্চেন আমরা দেখছি যে রাজপদ কোন সমাস? উপপদ, তৎপুরুষ, উপপদ, তারপর হচ্ছে এখানে সবগুলো একই দেওয়া, ষষ্ঠী তৎপুরুষ। আমরা রাইট অ্যান্সারটা দেখে নিই যে রাজপদ কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ। রাজপথ এর ব্যাসবাক্য পথের রাজা। হ্যাঁ, এর ব্যাসবাক্যটা সমাসের ব্যাসবাক্যটা হচ্ছে পথের রাজা। পূর্বপদে ষষ্ঠী বিভক্তি রয়ের লোপ হয়ে যে সমাস হয় তাকে কিন্তু ষষ্ঠী তৎপুরুষ বলে। ব্যাসবাক্যে রাজা শব্দ পরে থাকলে সমস্ত পদে তা আগে বসে, যেমন পথের রাজা রাজপথ, হাঁসের রাজা রাজহাঁস। এরপরে সমাসের আরও কিছু দেখব, এমসিকিউ আমরা দেখছি, সেটা হচ্ছে কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? রাজপথ, সেতার, ঘি ভাত, তেলে ভাজা। নিচের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাসের উদাহরণ নিচের কোনটি? সেতার। সেতার বলতে শুধু তিনটি তারকে বোঝায় না, সেতার একটি বাদ্যযন্ত্র বোঝায়। তাই সেতার দ্বিগু সমাস না হয়ে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস হবে। নিচের কোনটি? এটা কিন্তু সন্ধি বিচ্ছেদ থেকে এসছে কোয়েশ্চেনটা। বনযোগ ঔষধি, বনৌষধি, শীতযোগ আর্ত, শীতার্ত, পরিযোগ ইক্ষা, পরীক্ষা এবং ঘরবিযোগ ইন্দ্র, রবীন্দ্র। তো এখানে কিন্তু সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি এটা আপনাদেরকে বের করতে হবে। তো গেস করে ফেলুন যে এটা কোনটা হইতে পারে। তো এইটার রাইট আনসারটা হচ্ছে পরিযোগ ইক্ষা, পরীক্ষা। হ্যাঁ, সন্ধি অর্থ মিলন, অর্থাৎ পাশাপাশি দুই বর্ণের মিলনকে কিন্তু সন্ধি বলে। আচ্ছা, যাই হোক, আপনারা যদি প্রয়োজন পড়ে আপনারা ব্যাখ্যাটা দেখে নিতে পারেন। তো এরপর আমরা দেখব হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি নিচের কোনটি? দেখতে পাচ্ছেন যে শুভেচ্ছা, নায়ক, তারপর হচ্ছে কুলটা। তো এটা রাইট অ্যান্সারটা হবে নিপাতনে সিদ্ধ কুলটা। যেসব সন্ধিসমূহ স্বরসন্ধি বা ব্যঞ্জন সন্ধি বা বিসর্গ সন্ধির নিয়ম মেনে চলে না তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। আমি আবার বলছি, যেসব সন্ধিসমূহ স্বরসন্ধি বা ব্যঞ্জন সন্ধি বা বিসর্গ সন্ধির নিয়মগুলো মেনে চলে না তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। তৎসম শব্দের শুরু সন্ধিতেই শুধু নিপাতনে সিদ্ধ সন্ধি হয়, যেমন নিপাতনে সিদ্ধ কুলটা স্বরসন্ধি। এরপরে দেখতে পাচ্ছেন যে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি? নায়ক,
একাদশ, হিংসুক, শুভেচ্ছা। তো এটা রাইট অ্যান্সারটা কিন্তু আবার একাদশ। হ্যাঁ, এরপর আমরা আরেকটা এমসিকিউ দেখব, সেটা হচ্ছে নিত্য নারীবাচক শব্দের উদাহরণ কোনটি? নিত্য নারীবাচক: সুন্দরী, বেগম, বিধবা, শিক্ষিকা। নিত্য নারীবাচক শব্দ নিচের কোনটি? নিত্য নারীবাচক শব্দ। তো এটা রাইট অ্যান্সারটা হচ্ছে বিধবা। নিত্য নারীবাচক শব্দের রাইট অ্যান্সারটা কিন্তু বিধবা। নিচের কোনটি ভগ্নাংশ পূরণবাচক সংখ্যা শব্দ? ভগ্নাংশ পূরণবাচক সংখ্যা শব্দ নিচের কোনটি? তেইশে, তেহাই, দ্বাদশী, পয়লা। এটা কিন্তু হবে হচ্ছে তেহাই। তেহাই কিন্তু হচ্ছে রাইট অ্যান্সার। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন। আর যারা কোচিং ব্যাচে অ্যাড হতে চান, নিচের দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কোচিং ব্যাচে অ্যাড হয়ে যেতে পারেন। আশা করছি আপনারা পরীক্ষা দিয়ে আপনাদের যে প্রস্তুতিটা আছে সেটাকে আরও ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, এই ভিডিওটা লাইক দিয়ে দিন এবং একটা সুন্দর কমেন্ট করে যান, যাতে করে আমরা নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।